হঠাৎ করেই সার্থকের বাবার শারীরিক অবস্থায় অবনতি হওয়ার ফলে সার্থকের বাবাকে সিসিইউ রুমে শিফট করতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করেই নার্স হুড়োহুড়ি শুরু করে দেয়, সার্থককে খুঁজতে থাকে আর বলতে থাকে যে দেখুন আপনার বাবার অনেকটা শারীরিক অবস্থার অবনতি হয়েছে, যার ফলে কিনা ওনাকে ইমিডিয়েট আমাদেরকে সিসিইউ রুমে শিফট করতে হবে। ওনার পালস একদমই কমে গিয়েছে আর উনি মোটেও রেসপন্স করছে না। তখন কথা বলা মাত্র স্রোত কাঁদতে থাকে আর বলতে থাকে যে কী বলছে নার্স, একটু আগে তো আমি তার সাথে কথা বলেছিলাম, সে তো দিব্যি ছিল, এর মধ্যে কী এমন হয়ে গেল। তখন কথা বলা মাত্র নার্স বলতে থাকে যে ওনার যথেষ্ট পরিমাণে পালস রেট কমে গিয়েছে, উনি অনেকটা ডেট করে গিয়েছে, তাই ওনাকে এখন ইমিডিয়েটলি সিসিইউ রুমে আমাদেরকে শিফট করতে হবে যদি আপনাদের পারমিশন থাকে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে আপনারা অপেক্ষা কিসের করছেন, তো সেটাই বুঝতে পারছি না, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান না বরঞ্চ। তখন কথা বলা মাত্র সার্থক আড়াল থেকে দাঁড়িয়ে যখন সিসিইউ রুমের বাইরে ওর বাবাকে দেখে, ঠিক সেই সময় সার্থক কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবার এই করুণ অবস্থার সাক্ষী হতে হবে আমাকে, আমি সেটা কোনোদিনও ভাবিনি। আজকে হয়তো বা সেই করুণ দিনটাও আমাকে ভগবান দেখালো। ভগবান আমাকে কেন যে এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রাখলো আমি সেটাই বুঝতে পারছি না। স্রোত বলতে থাকে যে স্যার এতটা নিরাশ হতাশ হয়ে গেলে তো চলবে না, আপনাকে সাহস রাখতে হবে মনে, কারণ বাকি লড়াইটা তো আপনাকে একাই লড়তে হবে তাই না। তখন সার্থক বলতে থাকে যে স্রোত তুমি আমার পাশে থাকবে না আমার এই লড়াইয়ে। তখন কথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার আপনার কি কোনো সন্দেহ আছে যে আমি আপনার এই বিপদের দিন আপনাকে একা ছেড়ে দেবো, বলুন তো সেটা কী করে হয়। আমি আপনার সকল বিপদ আপদের থেকে শুরু করে সব কিছুতে পাশে আছি, আপনি একদম টেনশন করবেন না আঙ্কেল, যত পর্যন্ত না সুস্থ হয়ে উঠছে পুরোপুরি আমি এখান থেকে কোথাও যাব না। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে জানো তো, যে জিনিসটা আমাকে আপনও ফিল করাতে পারেনি আজকে সেই জিনিসটা আমি তোমার কাছ থেকে পেয়েছি, আমি অনেকটা লাকি এবং আমার বাবাও তোমার মতন একটা মেয়ে পেয়ে অনেকটা ভাগ্যবান জানো তো। তখন কথা বলা মাত্র স্রোত বলে থাকে যে আঙ্কেলও তো আমার জন্য কম করেনি বলেন তো স্যার, তাহলে আমি আঙ্কেলের এই বিপদের দিনে যদি আঙ্কেলকে ছেড়ে চলে যাই তাহলে সেটা আঙ্কেলের সাথে একটা গাদ্দারি করা হবে না, বলুন তো সেটা আমি কী করে করতে পারি। হাজার হোক আমার পরিবারের কাছ থেকে তো আমি সেই শিক্ষাটা পাইনি। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে সত্যিকার অর্থেই সার্থক তোমার পরিবারের জীবন, তোমার মায়ের জীবন, তোমার মতন একটা মেয়েকে জন্ম দিয়ে। তখন কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার এসব বলে আপনি আমাকে লজ্জায় ফেলে দেবেন না প্লিজ, আপনি বরঞ্চ আঙ্কেলের এখন কী কন্ডিশন সেটার খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন ডাক্তারদের কাছ থেকে। তখন বোর্ডের সাথে যখন কথা বলে সার্থক, তখন সার্থককে ডাক্তাররা জানায় যে দেখুন ওনার রিকভার করতে যথেষ্ট পরিমাণে সময় লাগবে আর আজকে রাতে আপনাদেরই ওনারকে একটু টেক কেয়ার করতে হবে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমার বাবা খুব তাড়াতাড়ি রিকভার করবে, তো সে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তার কখন জ্ঞান ফিরে আসবে ডাক্তার। তখন কথা বলা মাত্র সার্থককে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন জ্ঞান ফিরতে হয়তো বা সময় লাগবে, কখন ফিরবে সেটা তো আমরা বলতে পারছি না ঠিক করে, কিন্তু আজকে গোটা রাত আপনাদেরকে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে, কারণ আমাদের নার্সরা তো আছে কিন্তু তার শর্ত বাড়ির লোকেরাও তো একটু দরকার তাই না। তখন কথা বলা মাত্র সার্থক রুম থেকে বেরিয়ে স্রোতকে বলতে থাকে যে স্রোত আজকে গোটা রাতটা তো আমাকে এখানেই কাটাতে হবে, তুমি বরঞ্চ বাড়ি ফিরে যাও, কারণ তোমার বাড়ির লোকেরাও যথেষ্ট পরিমাণে তোমার জন্য টেনশন করবে তুমি বাড়ি না ফিরলে। তখন কথা বলা মাত্র স্রোত পিসিমণিকে বলতে থাকে যে পিসিমণি তুমি বরঞ্চ বাড়ি চলে যাও, এখানে আমি আঙ্কেলের পাশে আছি, আমি এবং সার্থক স্যার থেকে যাই। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমাকে আমি বাড়ি ফিরে যেতে বললাম, তুমি সেটা বুঝতে পারলে না স্রোত। তখন স্রোত বলতে থাকে যে না স্যার, আমি একটু আগেই বললাম না আপনার সকল বিপদ আপদে আমি আপনার পাশে থাকবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।